হ্যালো স্টুডেন্টস, আজকে যে টপিকটা তোমাদেরকে আমি পড়াবো সেটা হচ্ছে ইংলিশ পেডাগজির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটার নাম হচ্ছে রিমিডিয়াল টিচিং। রিমিডিয়াল টিচিং মানে বুঝতে পারছো, যেটা হচ্ছে সংশোধনমূলক শিখন। এই চ্যাপ্টারটা আমি তোমাদেরকে এত ডিটেলসে পড়াবো, এত আস্তে আস্তে, যাতে তোমরা প্রত্যেকটা লাইন বুঝতে পারো। প্রত্যেকটা জিনিস আমি বাংলাতে অ্যানালাইসিস করার চেষ্টা করছি। তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করার চেষ্টা করো। এটা কিন্তু আমাদের কালকে লাইভ ক্লাস হয়েছে, তো সেই ক্লাসটাই তোমাদেরকে রেকর্ড হিসাবে আজকে দেওয়া হলো, ডেমো হিসাবে। তোমরা দেখবে আমাদের ক্লাসগুলো কেমন হয়। তো তোমরা যারা আমাদের লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে চাইছো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। আর প্রত্যেকটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যে কথাগুলো ক্লাসে বলবো সেই ক্লাসের কথাগুলো কিন্তু ভালো করে মন দিয়ে শুনতে হবে, কারণ তোমরা পরীক্ষায় প্রশ্ন দেখতে পাচ্ছ যে প্রশ্ন লেভেল কতটা টাফ বা কতটা ডিফিকাল্ট আসছে। কারণ প্রশ্নের পিডিএফ পড়লে বা কোনো বই পড়লেই হবে না, স্যার যেগুলো পড়ায় সেই কথাগুলো ভালো করে শুনতে হবে, কারণ ওই কথাগুলোর থেকেই কনসেপ্ট ক্লিয়ার হবে, আর ওইগুলো থেকেই কিন্তু পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবে। তো প্রত্যেকে কিন্তু ভালো করে ক্লাসটা মন দিয়ে করো এবং মন দিয়ে শোনো। তারপরে তোমরা কিন্তু যদি অ্যাডমিশন নিতে চাও আমাকে কিন্তু জানাবে। চলো, ভালো করে দেখো। আজকে ইংলিশ পেডাগজির যে চ্যাপ্টারটা আমরা পড়বো সেটা হচ্ছে রিমিডিয়াল টিচিং। ভালো করে বুঝতে হবে কেন প্রথমে আমরা রিমিডিয়াল টিচিং পড়বো। তোমরা তো বলতে পারতে যে স্যার ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কেন পড়লাম না। দেখো, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন চ্যাপ্টারটা খুবই সহজ, আর ওই চ্যাপ্টার থেকে তেমন কিছু প্রশ্ন আসে না, ঠিক আছে। যে চ্যাপ্টারগুলো লেস ইম্পর্টেন্ট সেগুলো আমরা একটু পরে পড়বো, কারণ কঠিন চ্যাপ্টারগুলো একটু আমরা আগে পড়ে নিই, অনেক বাকি রয়েছে। আর শুধুমাত্র পেডাগজি না, এবার কিন্তু যেহেতু আমরা অনেক সময় পাচ্ছি, লম্বা সময় পাচ্ছি, সেই জন্য কিন্তু আমরা কিন্তু ইংলিশের যে গ্রামার রয়েছে সেটাও ভালো করে শিখবো, যাতে আমরা অন্যান্য এক্সামের জন্য প্রস্তুতি নিতে পারি। ইংলিশের গ্রামারটা ভালো করে তোমাদের শেখাবো, আর পেডাগজি অবশ্যই শেখাবো, কারণ এবার কিন্তু ইংলিশ গ্রামার থেকে প্রশ্ন তেমন দেয়নি, কিন্তু তোমার যে ওয়ান আউট সাব ইনস্টিটিউট গুলো দিয়েছিল, এছাড়া ইডিএম ফেস দিয়েছিল, তোমরা দেখেছো। তো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে রিমিডিয়াল টিচিং। প্রথমত বলছে রিমিডিয়াল মানে কি বোঝো। রিমিডিয়াল কথাটির মানে হচ্ছে যে সংশোধনমূলক শিক্ষা। ধরো কোনো তোমার শ্রেণীকক্ষে শিক্ষার্থী রয়েছে 100 জন। তো তোমার ক্লাসে যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে প্রত্যেকের অ্যাবিলিটি তো সমান নয়। কেউ ভালো পড়াশোনা, কেউ কম, কেউ হয়তো একদম বোকার মতো বসে থাকে, এরকম আছে। তো রিমিডিয়াল টিচিং বলতে বোঝাচ্ছে যে সমস্ত শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের থেকে পিছিয়ে আছে তাদেরকে আলাদাভাবে সাহায্য করা বা তাদেরকে আলাদাভাবে কিছু হেল্প করা, সেটা হচ্ছে রিমিডিয়াল টিচিং। যাতে ওই সমস্ত পিছিয়ে পড়া শিক্ষার্থীরা সাধারণ শিশুর কাছে যেতে পারে বা সাধারণ শিশুদের মতো ভালো করে পড়াশোনা করতে পারে, এটাকে বলছে রিমিডিয়াল টিচিং। দেখো, এবার আমি লাইন বাই লাইন পড়বো আর তোমাদেরকে বুঝিয়ে দেবো। যেখানে বুঝতে পারবেন আমাকে বলবে। দেখো, the aim of the remedial teaching is to give additional help to pupil। জিনিসটা বোঝো। তাহলে এখানে বলছে কি, the aim of remedial teaching। তাহলে এই সংশোধনীমূলক শিক্ষা বা রিমিডিয়াল টিচিং এর লক্ষ্য হলো, এম মানে কি, লক্ষ্য। তাহলে রিমিডিয়াল টিচিং এর লক্ষ্য হলো ইজ টু গিভ অ্যাডিশনাল হেল্প টু পিউপিল। পিউপিল মানে কি, এই পিউপিল কথাটির মানে হচ্ছে শিক্ষার্থী। আমি কালারটা চেঞ্জ করি তাহলে বুঝতে পারবে। দেখো, এই যে পিউপিল, এই পিউপিল কথাটির মানে কি পেলাম। পিউপিল কথার মানে হচ্ছে শিক্ষার্থী, যারা স্টুডেন্ট। তাহলে স্টুডেন্টকে কি করতে হবে, অ্যাডিশনাল হেল্প করতে হবে। অ্যাডিশনাল হেল্প মানে অতিরিক্ত সাহায্য। তাহলে বুঝতে পেরেছো কাদেরকে করব। হু মানে যারা, যারা ফর ওয়ান রিজন অর অ্যানাদার হ্যাভ ফলেন বিহাইন্ড দ্য রেস্ট অফ দ্য ক্লাস। মানে বোঝো কাদেরকে আমি সাহায্য করব। হু মানে যারা কি করবে, ফলেন বিহাইন্ড। ফলেন বিহাইন্ড মানে হচ্ছে যারা পিছিয়ে আছে। ফল মানে কি, মানে নিচের দিকে, আর বিহাইন্ড মানে কি, পিছনে। যারা নিচের দিকে রয়েছে তাদেরকে আমি আলাদাভাবে সাহায্য করব। কাদের থেকে পিছিয়ে আছে, রেস্ট অফ দ্য ক্লাস মানে ক্লাসের সমস্ত শিক্ষার্থীদের থেকে। যে সমস্ত শিক্ষার্থীরা সাধারণ শিশুদের থেকে পিছিয়ে আছে তাদেরকে অতিরিক্ত ভাবে বা আলাদাভাবে সাহায্য করাকে কি বলছে, রিমিডিয়াল টিচিং। কারো প্রবলেম বুঝতে? এবার বলো, ক্লিয়ার হচ্ছে সবার? এই প্যারাগ্রাফটা সবার ক্লিয়ার হচ্ছে? বলো। হ্যাঁ স্যার। ওকে, চলো হ্যাঁ স্যার। এবার দেখো, এবার কি বলছে দেখো, দ্য ওয়ার্ড রিমিডিয়াল মিনস। এই যে শব্দটা আমরা রিমিডিয়াল রিমিডিয়াল করছি, এই রিমিডিয়াল শব্দটির মানে কি, মিনস মানে কি, মানে কি, রেকটিফাই, রেকটিফাই করা
বা ইমপ্রুভ অথবা রিমিডি সামথিং। ভালো করে বোঝো, রেকটিফাই কথার অর্থ কি? রেকটিফাই কথার অর্থ হচ্ছে সংশোধন করা, ঠিক আছে? যেমন ধরো তোমার ক্লাসরুমে কোনো শিক্ষার্থীর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে, সে সেই জায়গাটা ভুল করছে, তুমি কি করবে? তাকে অতিরিক্ত ভাবে একটু পড়িয়ে বা হেল্প করে তার যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে রেকটিফাই করা। তাহলে রেকটিফাই করার মানে হচ্ছে সংশোধন করা। ইমপ্রুভ করার মানে কি? ইমপ্রুভ করার মানে হচ্ছে উন্নত করা। আমি তার ভুলগুলোকে সংশোধন করব, তারপরে তার ভুলগুলো যাতে না হয় তার জন্য আমি তাকে উন্নত করার চেষ্টা করব, তার যে ভুলগুলো সেগুলো ইমপ্রুভ করার চেষ্টা করব। বা রেমিডি সামথিং, রেমিডি মানেও হচ্ছে কি? সংশোধন করা। তাহলে প্রথম পয়েন্ট মনে রাখো, এই যে রিমিডিয়াল মানে কি? এই রিমিডিয়াল কথাটির মানে হচ্ছে শিক্ষার্থীদের ভুলগুলোকে খুঁজে বের করা, তারপরে রেকটিফাই করা এবং তাদের ইমপ্রুভ করা। ক্লিয়ার হচ্ছে সবার? এইটা আমি আন্ডারলাইন করে দিয়েছি, মানে এগুলো একদম পরীক্ষায় থাকে, সিটেটা একদম হুবহু লাইন তুলে দেয় এগুলো। আর একটা দেখো, বলছে whether it maps reading, spelling, defining the problem as is important as defining the fix। জিনিসটা বলছো এখানে কি বলছে দেখো, সুন্দর করে আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে বলছে শিক্ষার্থীদের ভুল কোথায় কোথায় হতে পারে। শিক্ষার্থীদের ভুল কি শুধু ইংলিশ শিক্ষার ক্ষেত্রে ভুল হবে? একদম না। তাদের ভুলটা কোথায় হবে? ম্যাথ হতে পারে, অঙ্ক শিক্ষার ক্ষেত্রে ভুল হতে পারে, রিডিং এর ক্ষেত্রে ভুল হতে পারে, স্পেলিং, তারপরে বলছে কি ডিফাইনিং দা প্রবলেম, যে কোনো সমস্যা, তাদের যে কোনো সমস্যার উপরে কিন্তু এটা হতে পারে। কি কি ক্ষেত্রে হতে পারে? একটা যে কি ম্যাথামেটিক্স শেখার ক্ষেত্রে হতে পারে, তারপরে কোনো কিছু পড়ার ক্ষেত্রে হতে পারে, স্পেলিং এর ক্ষেত্রে হতে পারে। এই সমস্ত ভুলগুলো তাদের মধ্যে কিন্তু দেখা যাবে। তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে রিমিডিয়াল টিচিং ইজ দ্য টিচিং অথবা যে কি ইনস্ট্রাকশনাল ওয়ার্ক ক্যারিড আউট টু provide remedial measure to help the pupils to get rid of their common or specific weakness। জিনিসটা এবার বুঝিয়ে দিচ্ছি লাইন বাই লাইন। দেখো এখানে কি বলছে দেখো, রিমিডিয়াল টিচিং ইজ দ্য টিচিং। রিমিডিয়াল টিচিং হচ্ছে এমন এক ধরনের শিক্ষা। রিমিডিয়াল টিচিং ইজ দ্য টিচিং মানে রিমিডিয়াল টিচিং হচ্ছে এমন এক ধরনের শিক্ষা বা ইনস্ট্রাকশনাল ওয়ার্ক। ইনস্ট্রাকশনাল মানে কি? ইনস্ট্রাকশন দেওয়া। বলি না যে এই তুই আমাকে বেশি জ্ঞান দিবি না, তুই আমাকে ইনস্ট্রাকশন দিবি না, আমি তোর ইনস্ট্রাকশন শুনতে চাই না, বলি তো? ঠিক তেমনি এখানে ইনস্ট্রাকশনাল ওয়ার্ক মানে নির্দেশাবলী, ঠিক আছে? নির্দেশাবলী। ক্যারি আউট, ক্যারি আউট মানে কি? সমাধান করা, এটা একটা ফ্রেজাল ভার্ব, ঠিক আছে? তাহলে ক্যারি আউট যেটি সমাধান করছে, কি সমাধান? টু প্রোভাইড রিমিডিয়াল মেজার, ও যে শিক্ষার্থীদের সংশোধনী করছে। রিমিডিয়াল মেজার মানে সংশোধনীমূলক জিনিসগুলো দিচ্ছে। টু হেল্প, কি করতে? হেল্প করতে দা পিউপিল, শিক্ষার্থীদেরকে কি করতে? গেট রিড অফ। আচ্ছা দেখছি, এক মিনিট ওয়েট করো, এক মিনিট ওয়েট, আমি আবার দেখছি, এক মিনিট। এবার শুনতে পাচ্ছ ক্লিয়ার? হ্যাঁ স্যার স্যার, আমরা শুনতে তো পাচ্ছি। স্যার আমরা তো শুনতে পাচ্ছি। ওকে ওকে, যদি কারো নেটওয়ার্কের প্রবলেম হয় তো তোমার, হ্যাঁ, শোনো ভালো করে মন দিয়ে শোনো। আচ্ছা, কি আমার জানিস, ভালো স্পষ্ট আসছে না। কেন বাকিদের স্পষ্ট আসছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আমরা ঠিকঠাকই তো শুনতে পাচ্ছি। তাহলে তোমার নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে, তুমি একটু শোনো কথাগুলো। পরবর্তী টাইমে রেকর্ডিং পেয়ে যাবা ক্লাসটা, তখন তুমি কালকে মর্নিং এ রেকর্ডিং করে নিও, কারণ তোমার নেটওয়ার্ক হয়তো প্রবলেম করছে। হ্যাঁ শোনো, আচ্ছা বেশ। দেখো কি বলছো। হ্যাঁ শোনো ভালো করে মন দিয়ে, একটু বুঝে নাও। বলছে রিমিডিয়াল টিচিং ইজ দ্য টিচিং। তাহলে রিমিডিয়াল টিচিংটা কি? রিমিডিয়াল টিচিং হচ্ছে এমন এক ধরনের টিচিং বা ইনস্ট্রাকশনাল ওয়ার্ক যেটা কি করছে? ক্যারি আউট, সমাধান করছে। কিসের মাধ্যমে? প্রোভাইড রিমিডিয়াল মেজার, ওই যে সংশোধন করার মাধ্যমে। কি করতে? টু হেল্প, সাহায্য করতে। কাদেরকে সাহায্য করতে? শিক্ষার্থীদের, পিউপিলদের। কি করতে সাহায্য করবে? টু গেট রিড অফ দেয়ার কমন অর স্পেসিফিক উইকনেস। গেট রিড অফ মানে কি? গেট রিড অফ কথার অর্থ হচ্ছে মুক্তি পাওয়া, ঠিক আছে? কি থেকে মুক্তি পাবে? যে তাদের যে কমন সাধারণ যে ভুলগুলো রয়েছে বা তাদের যে সাধারণ দুর্বলতাগুলো রয়েছে, সেই দুর্বলতাগুলো থেকে তাদেরকে মুক্তি দেওয়া। তাহলে বোঝা গেল? তাহলে রিমিডিয়াল টিচিং হচ্ছে এমন এক ধরনের টিচিং যে টিচিং এর মাধ্যমে শিক্ষার্থীদের সাধারণ বা কোনো একটা স্পেসিফিক, স্পেসিফিক মানে বিশেষ কিছু শিক্ষার্থীর বিশেষ দুর্বলতাগুলো রয়েছে, সেই দুর্বলতাগুলোকে দূর করা।
যেমন ধরো কোনো ক্লাসরুমে কোনো শিক্ষার্থী বাংলা, ইংরেজি, অঙ্ক সবকিছু ভালো পারে, কিন্তু ভৌত বিজ্ঞান সাবজেক্টের প্রতি তার খুব ভয়। তো তুমি একজন শিক্ষক হিসাবে কি করবে? তার যে ভৌত বিজ্ঞানে কেন ভয় সেটা খুঁজে বের করবে, তারপরে তাকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবে। তার মানে কি? তার মানে হচ্ছে শিক্ষার্থীর স্পেসিফিক উইকনেস, তার একটা সাবজেক্টের প্রতি ভয়, তার একটা সাবজেক্টের প্রতি সে দুর্বলতা রয়েছে, সেটাকে তোমাকে খুঁজে বের করতে হবে এবং খুঁজে বের করে সেটাকে সমাধান করতে হবে। এটা হচ্ছে রিমিডিয়াল টিচিং এর প্রধান লক্ষ্য। তারপর দেখো, তারপরে বলা হয়েছে দাস। দাস মানে এইভাবে ডিপেন্ডিং আপন দ্য জেনারেল অর স্পেসিফিক নেচার অফ দ্য উইকনেস অর লার্নিং ডিফিকাল্টিস অফ দ্য পিউপিল ওয়ান হ্যাজ টু টেক অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস। বলছে এইভাবে শিক্ষার্থীদের যে সমস্ত জেনারেল মানে সাধারণ বা বিশেষ কিছু ত্রুটি রয়েছে, দুর্বলতা গুলো রয়েছে, সেগুলো কি করতে হবে? সেগুলো সমাধান করতে হবে। ঠিক আছে, কিছু স্টেপ ফলো করে সেই স্টেপ গুলো এবার আমরা দেখবো। দেখো দেখো বলছে ফর দ্য অর্গানাইজেশন অফ দ্য রিমিডিয়াল টিচিং ফর দ্য নিডি পিপলস, যেটা আমি বললাম। তাহলে যে নিডি পিপল মানে কি? নিডি পিপল কথার অর্থ হচ্ছে যে সমস্ত শিক্ষার্থীর প্রয়োজন। নিড মানে প্রয়োজন, আর নিডি পিপল কথার অর্থ হচ্ছে যাদের প্রয়োজন রয়েছে সেই সমস্ত শিক্ষার্থীদেরকে তুমি আলাদাভাবে শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদের যে জেনারেল বা স্পেসিফিক প্রবলেম গুলো রয়েছে বা উইকনেস গুলো রয়েছে সেগুলো তোমাকে সমাধান করতে হবে। এবার দেখবো কজ। কজ মানে কারণ, কেন শিক্ষার্থীরা পিছিয়ে আছে আমাকে তো দেখতে হবে। একটা ক্লাসরুমে শিক্ষার্থী কেন পিছিয়ে থাকবে, তার আমরা কারণ কি কি খুঁজে পাবো, দেখে নাও। স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024কে লক্ষ্য করে আমাদের কিন্তু ফাউন্ডেশন ব্যাচ অলরেডি স্টার্ট হয়েছে, যেটার ক্লাস আমাদের স্টার্ট হয়েছে 1 জানুয়ারি থেকে। কিন্তু ক্লাস স্টার্ট হয়েছে, রেগুলার কিন্তু লাইভ ক্লাস হচ্ছে টিচমিট অ্যাপের মাধ্যমে। তো তোমরা যারা 2024 প্রাইমারি টেটকে নিয়ে এগিয়ে যেতে চাইছো তারা কিন্তু আমাদের ফাউন্ডেশন ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এখানে প্রাইমারি তার সঙ্গে সঙ্গে আপার প্রাইমারি দুটোই পড়ানো হচ্ছে, অর্থাৎ একটা কোর্সে অ্যাডমিশন নিলে কিন্তু তোমরা দুটো ক্লাসই করতে পারবে। একদম মানে খুবই কম মূল্য রয়েছে, খুবই কম মান্থলি ফিজ রয়েছে, মাত্র 85, মাত্র 85 টাকা তোমাদের ফিজ রয়েছে। অর্থাৎ তোমাদের টোটাল 1 বছরে 1000 টাকা ফিজ পেমেন্ট করতে হবে, ঠিক আছে, 4টে ইনস্টলমেন্টে। এখানে তোমাদের রেগুলার লাইভ ক্লাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং টপিক ওয়াইজ তোমাদের মক টেস্ট থাকছে, এবং প্রত্যেকটি রাজ্যের বিগত বছরে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে অ্যানালাইসিস করা হবে। আর এবার যে লেভেলের প্রশ্ন কঠিন এসেছে সেই লেভেলেই তোমাদেরকে কোশ্চেন তৈরি করে প্র্যাকটিস করানো হবে, যাতে তোমাদের প্রিপারেশনের কোনো প্রবলেম না হয়। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বার অবশ্যই কন্ট্যাক্ট করে তোমাদের নামটা রেজিস্টার করে নাও। আর তোমরা যদি মনে করো যে ক্লাস করার আগে ডেমো ক্লাস করবে, তবুও তোমরা ডেমো ক্লাস করতে পারো। তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদেরকে সমস্ত প্রসেস বলে দেবো। প্রথম কজ হচ্ছে পোর মেমোরি। দেখো আমার ক্লাসরুমে অনেকের মেমোরি পাওয়ার কিন্তু সমান না। কোনো কোনো শিক্ষার্থী দেখবে একবার পড়লেই মনে থেকে যায়, আবার কোনো কোনো শিক্ষার্থী 10 বার পড়লেও মনে থাকে না। তাহলে যে সমস্ত শিক্ষার্থীর সহজে মনে থাকে না তাদের হচ্ছে পোর মেমোরি, তাদেরকে কিন্তু আমাকে আলাদাভাবে সাহায্য করতে হবে। 2 নম্বর বলছে শর্ট অ্যাটেনশন স্প্যান এন্ড আর ইজিলি ডিস্ট্রাক্টেড বাই আদার থিংস। মানে কিছু কিছু শিক্ষার্থী রয়েছে দেখবা যে পড়তে বসালাম, আমি পড়া দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনছে, 2 মিনিট পরে তার অন্যদিকে মন চলে যায়। হয় না এরকম? দেখেছো তোমরা যে কোনো কোনো শিক্ষার্থী আছে যে একটু কোনো বিষয়ের প্রতি মনোযোগ দিচ্ছে, তারপরে তাদের মনটা কিন্তু অন্যদিকে চলে যায়। এরকম দেখেছো কোন স্টুডেন্ট তোমরা? মনে পড়ছে? হ্যাঁ, এরকম শিক্ষার্থী আছে। তাহলে তাদের কেন মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে সেটা তোমায় খুঁজে বের করতে হবে। দেখো বলছে শর্ট অ্যাটেনশন মানে অল্প স্থায়ী মনোযোগ, মানে কোনো জিনিসের প্রতি খুবই কম সময়ের জন্য মনোযোগ দিতে পারছে। এন্ড আর ইজিলি ডিস্ট্রাক্টেড মানে কি? বিচ্যুতি হওয়া, মানে কোনো জিনিস থেকে মনোযোগ হট করে অন্য জায়গায় চলে গেল, এটাকে বলছে ডিস্ট্রাক্টেড বাই আদার থিং। যে কোনো জিনিসের দ্বারা তার মনোযোগটা অন্যদিকে সরে যায়, এরকম শিক্ষার্থী আছে। তার কারণে কি বলছে দেখো, রিলেটিভলি পোর কম্প্রিহেনসিভ পাওয়ার, ল্যাক অফ লার্নিং মোটিভেশন। তাহলে অনেক শিক্ষার্থী রয়েছে যারা দেখবে হতাশায় ভোগে। যে যেমন দেখো তোমাদের 2023 সালে তোমরা কিন্তু ভালো প্রস্তুতি নিয়েছিলে, কিন্তু প্রশ্নগুলো একটু উলটপালট হওয়ার জন্য তোমরা কিন্তু অনেকে ভালো রেজাল্ট করতে পারবে না।
পরীক্ষায় তো অনেকে পাস করবে হয়তো টেনে টুনে, কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। তোমাদের মধ্যে একটা মোটিভেশন আছে যে আমাকে আবার উঠে দাঁড়াতে হবে, কারণ একবারে আমি পারবো না, আমাকে আবার উঠে দাঁড়াতে হবে। এই যে মোটিভেশন, অনেকের মধ্যে মোটিভেশন নাই, তারা হতাশায় ভুগছে। তাহলে তোমাকে দেখতে হবে শিক্ষার্থীর কোথায় দুর্বলতা রয়েছে। যদি তার মধ্যে মোটিভেশন না থাকে, প্রেরণা না থাকে, তুমি একজন শিক্ষক হিসেবে তার মধ্যে প্রেরণাকে জাগিয়ে তুলতে হবে। এটা হচ্ছে তোমার কাজ। তাহলে কি বলছে, রিলেটিভলি পোর কম্প্রিহেন্সিভ পাওয়ার। তাহলে যে সমস্ত শিক্ষার্থী বুঝতে কম পারে, যেমন আমি তোমাদের পড়াচ্ছি, অনেক স্টুডেন্ট একবারে শুনে বুঝে যাবে, আবার অনেক স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু 10 বারও বুঝতে পারবে না। তাহলে এটাকে বলছে কি রিলেটিভলি পোর কম্প্রিহেন্সিভ পাওয়ার, যাদের বোঝার ক্ষমতা খুবই কম এবং যাদের মানে মাইন্ডে মোটিভেশন নেই, তারা কিন্তু পিছিয়ে পড়বে, এটা স্বাভাবিক। তারপর দেখো, তারপরে বলছে ল্যাক অফ সেলফ কনফিডেন্স এন্ড রিলেটিভলি লো সেলফ এক্সপেকটেশন। মানে দেখবে অনেক শিক্ষার্থী রয়েছে যারা কিন্তু ল্যাক অফ সেলফ কনফিডেন্স, মানে নিজের প্রতি তাদের বিশ্বাস নেই, যে আমি যে পারবো সেটা সে বলতে পারে না। সে সবসময় ভাবে যে আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমি কিছুই করতে পারবো না, সে এরকম ভাবে আছে। আবার কি বলছে দেখো, রিলেটিভলি লো সেলফ এক্সপেকটেশন, মানে অনেক শিক্ষার্থী রয়েছে দেখবে তারা মনে মনে ভাবে যে আমি এইচএস দেওয়ার পর গ্রাজুয়েশন করব, তারপর আমি ইউপিএসসি এক্সাম দিব, ডব্লিউবিসিএস এক্সাম দিব। আবার অনেকে ভাবে যে যা করে এইচএস পাস করার পরে আমি একটা ছোটখাটো দোকানে কাজ করার চেষ্টা করবো, বিভিন্ন শপিং মলে তো কাজ পাবো, এরকম ভাবে ভাবে কিনা বলো? আচ্ছা, তো কেউ কেউ দেখবে অনেক বড় চাকরি পাওয়ার স্বপ্ন দেখে, আবার অনেকে আছে দেখবে যে যে কোনো একটা শপিং মলে কাজ করতে পেলে খুশি আছে, এরকম। তাহলে যে সমস্ত শিক্ষার্থীর লো সেলফ এক্সপেকটেশন, মানে নিজের প্রতি যাদের আশা থাকে না, তারাই পিছিয়ে পড়বে। আর যারা নিজের প্রতি আশা থাকবে যে আমি এবার পারলাম না কিন্তু পরবর্তী টাইমে আমি ঠিক পারবো, তারা কিন্তু এগিয়ে যেতে পারবে। এটা হচ্ছে মেন কথা। তারপরের পয়েন্ট বলছে উইক ইন প্রবলেম সলভিং পাওয়ার। অনেক স্টুডেন্ট রয়েছে তাদেরকে তুমি যদি ছোট ছোট প্রবলেম দাও, বিভিন্ন সমস্যা দাও, তারা কিন্তু ইজিলি সমাধান করতে পারবে না। অর্থাৎ তাদের মধ্যে প্রবলেম সলভিং পাওয়ার কিন্তু খুবই কম, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে উইক ইন প্রবলেম সলভিং পাওয়ার। ওকে, তারপর নেক্সট পয়েন্ট বলছে ফেল টু গ্র্যাস্প ইনফরমেশন ইফেক্টিভলি অ্যান্ড মিক্স থিংস আপ ইজিলি। জিনিসটা বোঝো, বলছে ফেল মানে কি, ব্যর্থ হয় কি করতে, গ্র্যাপস কথার অর্থ হচ্ছে আঁকড়ে ধরা, ঠিক আছে? তাহলে ফেল টু গ্র্যাপস ইনফরমেশন ইফেক্টিভলি, যে আমি যে তথ্যগুলো তোমাদেরকে দিচ্ছি সেই তথ্যগুলো ধরো তুমি ক্লাস করলে ক্লাসের পর সব ভুলে গেলে, মনে রাখতে পারলে না, তাহলে অবশ্যই তুমি পিছিয়ে পড়বা। তাহলে যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষকের দেওয়া ইনফরমেশন গুলো ধরে রাখতে পারে না, তারা পিছিয়ে পড়বে, এটাই বলা হয়েছে। তারপরে বলছে দেখো হ্যাভ ডিফিকাল্টি ইন আন্ডারস্ট্যান্ডিং নিউ অর অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। মানে বোঝো, ধরো কোনো শিক্ষার্থীকে আমি আজকে নতুন একটা চ্যাপ্টার পড়াবো বা নতুন একটা টপিক পড়াবো, সে কি করলো, সে জিনিসটা কিন্তু সে বুঝতে পারলো না, কারণ কি নতুন টপিক বা কোনো একটা কঠিন জিনিস সে কিন্তু বুঝতে পারছে না। অ্যাবস্ট্রাক্ট মানে কি, বিমূর্ত জিনিস, সেটা বুঝতে পারছে না, আছে, তারাই কিন্তু পিছিয়ে পড়বে। তারপর নেক্সট বলছে নিড মোর টাইম টু কমপ্লিট অ্যাসাইনমেন্ট অর টাস্ক। কিছু কিছু শিক্ষার্থী রয়েছে যারা কোনো কিছু কাজ করতে দিলে, ধরো শিক্ষক মহাশয় তাদেরকে কোনো অ্যাসাইনমেন্ট দিল বা কোনো ধরো টাস্ক দিল, তারা কমপ্লিট করতে কিন্তু অনেকটা সময় নেয়। যখন দেখবে অনেকটা সময় নেবে, তাহলে তো স্বাভাবিক সে কিন্তু অন্যদের থেকে পিছিয়ে পড়বে, তাই তো? তাহলে কিন্তু যে সমস্ত শিক্ষার্থীরা কোনো একটা কাজ কমপ্লিট করতে অন্যদের থেকে বেশি সময় নেয়, তারা কিন্তু পিছিয়ে পড়বে। ওকে, বলো এই পেজে কারো বুঝতে কোনো জায়গায় প্রবলেম, কোনো অপশনে? এবার বলো। না স্যার। সবার ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট পেজে যাচ্ছি তাহলে। হ্যাঁ, ওকে, ক্লিয়ার। ওকে, দেখো বলছে দেখো রিমিডিয়াল টিচার্স দেয়ারফর শুড ডিজাইন ডিফারেন্ট কিছু ডাইভার্সিফাইড টিচিং অ্যাক্টিভিটি অ্যান্ড অ্যাডপ্ট ভেরিয়াস টিচিং মেথড টু হেল্প পিউপিলস ডেভেলপ দেয়ার পোটেনশিয়াল অ্যান্ড রিমুভ অবস্টাকলস ইন লার্নিং। জিনিসটা বোঝো, আমি সব বাংলাতে বলে দেবো। ক্লাসের পিডিএফ ক্লাস হয়ে গেলে সঙ্গে সঙ্গে তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা কিন্তু বারবার পড়বে, কারণ আজকের ক্লাসের পিডিএফ আজকে পড়ে নেবে, নাহলে ভুলে যাবে। দেখো কি বলছে, বলছে রিমিডিয়াল টিচার্স। তাহলে রিমিডিয়াল টিচার্স মানে কি, যে সমস্ত শিক্ষক সংশোধনীমূলক শিক্ষা দেয় তাদেরকে বলা হয় রিমিডিয়াল টিচার। তাহলে দেয়ারফর মানে সুতরাং একজন রিমিডিয়াল টিচার শুড মানে উচিত,
কি করা উচিত? ডিজাইন করা উচিত, মানে প্ল্যান করা উচিত। কি প্ল্যান করবে? ডাইভার্সিফাইড মানে হচ্ছে কি বৈচিত্র্যময়, বিভিন্ন ধরনের টিচিং অ্যাক্টিভিটি। তাহলে প্রথম জিনিসটা কি বলতে চাইছে? ধরো তোমার ক্লাসরুমে 50 জন শিক্ষার্থী রয়েছে। কোন শিক্ষার্থী অঙ্কে ভয় পায়, কোন শিক্ষার্থী বাংলায় ভয় পায়, কোন শিক্ষার্থী ইংরেজি ভয় পায়। তাহলে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা তোমাকে টিচিং মানে যে মেথড অ্যাপ্লাই করতে হবে। প্রত্যেকের তো মেধা আলাদা, প্রত্যেকের বুদ্ধি আলাদা, প্রত্যেকের অনুভূতি আলাদা, প্রত্যেকের ফিলিংস আলাদা, প্রত্যেকের আইকিউ পাওয়ার আলাদা। তাই প্রত্যেকের জন্য তোমাকে কি করতে হবে? আলাদা আলাদা টিচিং মেথড অ্যাপ্লাই করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা মনে রাখো। তাহলে একজন রিমিডিয়াল টিচারের প্রধান কর্তব্য বা দায়িত্ব হলো শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা টিচিং অ্যাক্টিভিটি তৈরি করা। ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড অ্যাডপ্ট ভেরিয়াস টিচিং মেথড, যেটা বললাম বিভিন্ন মেথড ইউজ করতে হবে টু হেল্প পিউপিলস, শিক্ষার্থীদেরকে সাহায্য করার জন্য। ডেভেলপ দেয়ার পোটেনশিয়াল মানে কি? তাদের সম্ভাব্য, পোটেনশিয়াল কথার অর্থ হচ্ছে সম্ভাব্য যে ক্ষমতা। দেখো প্রত্যেকটা শিক্ষার্থীর মনের মধ্যে কিছু না কিছু ক্ষমতা নিয়ে জন্মায়। ধরো কোন শিক্ষার্থী ক্রিকেট খেলতে ভালোবাসে, তার ক্রিকেট খেলার প্রতি দক্ষতা রয়েছে। আবার কোন শিক্ষার্থী মানে নাচতে ভালোবাসে, আবার কোন শিক্ষার্থী আঁকতে ভালোবাসে। তাহলে তুমি একজন শিক্ষক হিসেবে তোমার প্রধান কাজ হচ্ছে শিক্ষার্থীর মধ্যে যে সমস্ত গুণাবলীগুলো রয়েছে, তার মধ্যে পোটেনশিয়াল ক্ষমতাগুলো রয়েছে, সেগুলোকে খুঁজে বের করতে হবে। আর খুঁজে বের করার পরে সেগুলোকে ডেভেলপ করার চেষ্টা করতে হবে। অ্যান্ড রিমুভ দ্য অবস্টেকল ইন লার্নিং, এবং শিখনের ক্ষেত্রে যে সমস্ত বাধা, অবস্টেকল কথার অর্থ হচ্ছে বাধা, এবং শিখনের ক্ষেত্রে যেগুলো বাধা সৃষ্টি করছে শিক্ষার্থীর, সেগুলোকে দূর করতে হবে। ক্লিয়ার? তাহলে একজন রিমিডিয়াল টিচারের প্রধান কাজ হচ্ছে শ্রেণীকক্ষে যে সমস্ত শিক্ষার্থীরা পিছিয়ে আছে তাদের জন্য আলাদা আলাদা টিচিং অ্যাক্টিভিটি এবং মেথড তৈরি করা, এবং প্রত্যেকের যে পোটেনশিয়াল রয়েছে বা প্রত্যেকের মধ্যে যে সুপ্ত ক্ষমতাগুলো লুকিয়ে আছে সে লুকায়িত ক্ষমতাগুলোর বিকাশ সাধন করা, এবং শিখনের ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে দূর করা। ক্লিয়ার হচ্ছে? এটা এখান থেকে একটু কারো প্রবলেম বলো, কোনো লাইন বুঝতে প্রবলেম? ওকে, নো। চলো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি অবজেক্টিভ অফ দ্য রিমিডিয়াল টিচিং। তাহলে রিমিডিয়াল টিচিং এর কি কি অবজেক্টিভ আছে দেখো। বলছে দ্য মেন অবজেক্টিভ অফ দ্য রিমিডিয়াল টিচিং প্রোগ্রাম ইজ টু প্রোভাইড লার্নিং সাপোর্ট টু পিউপিলস হু আর নট অ্যাজ গুড অ্যাজ দেয়ার পিয়ার্স ইন দ্য পারফরমেন্স। তো অবজেক্টিভ মানে কি? অবজেক্টিভ কথার অর্থ হচ্ছে লক্ষ্য। ঠিক আছে? অবজেক্টিভ কথার অর্থ হচ্ছে লক্ষ্য। তাহলে রিমিডিয়াল টিচিং এর লক্ষ্য কি থাকবে? প্রথম লক্ষ্য, দ্য মেন অবজেক্টিভ, প্রধান লক্ষ্য হলো কিসের? রিমিডিয়াল টিচিং এর, টু প্রোভাইড লার্নিং সাপোর্ট, শিক্ষার্থীদেরকে সাপোর্ট প্রদান করা, শিখন সম্পর্কিত সাপোর্ট প্রদান করা। কাদেরকে? শিক্ষার্থীদের। হু, যারা আর নট অ্যাজ গুড অ্যাজ হচ্ছে কি দেয়ার পিয়ার্স ইন দ্য পারফরমেন্স। তাহলে কাদেরকে সাপোর্ট প্রদান করতে হবে? যে সমস্ত শিক্ষার্থীরা তার বন্ধুদের সঙ্গে বা তার যে সহপাঠীরা রয়েছে তাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, যারা তাদের গ্রুপ মেম্বারের থেকে পিছিয়ে রয়েছে, তাদেরকে আমাকে সাপোর্ট দিতে হবে। তো বোঝা গেল? তাহলে বলছি কি দ্য মেন অবজেক্টিভ অফ দ্য রিমিডিয়াল টিচিং প্রোগ্রাম, রিমিডিয়াল টিচিং এর প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য হলো শিক্ষার্থীদেরকে লার্নিং সাপোর্ট দেওয়া। লার্নিং সাপোর্ট মানে হচ্ছে শিখন সম্পর্কিত সহায়তা করা। কাদেরকে? শিক্ষার্থীদের। যে সমস্ত শিক্ষার্থীরা ওই তাদের ক্লাসমেট হতে পারে বা তাদের যে গ্রুপ মেম্বার রয়েছে তাদের মতো নয়। অ্যাজ গুড মানে কি? তাদের মতো ভালো নয়, অর্থাৎ তাদের মতো ভালো নয় মানে তাদের থেকে পিছিয়ে আছে, তাদেরকে তোমাকে সাপোর্ট করতে হবে। এটাই প্রথম লক্ষ্য। সেকেন্ড দেখো, সেকেন্ড বলছে উইথ দ্য হেল্প অফ স্কুল কারিকুলাম অ্যান্ড টিচিং স্ট্র্যাটেজি। কিসের মাধ্যমে তাদেরকে সাহায্য করব? উইথ দ্য হেল্প অফ স্কুল কারিকুলাম। আমাদের স্কুলে যে সমস্ত কারিকুলাম মানে কি যে পাঠ্যক্রমগুলো রয়েছে সেই পাঠ্যক্রমের মাধ্যমে, এবং টিচিং স্ট্র্যাটেজি। টিচিং স্ট্র্যাটেজি কথার অর্থ হচ্ছে যে শিখন যে ধরনের পদ্ধতিগুলো রয়েছে, যে কৌশলগুলো রয়েছে সেই কৌশলগুলোকে অবলম্বন করে। এ টিচার প্রোভাইড লার্নিং অ্যাক্টিভিটি অ্যান্ড practical experience to pupil according to their ability and requirement। তাহলে একজন শিক্ষক হিসেবে কি করবে তুমি? যে টিচার প্রোভাইড, একজন শিক্ষক প্রোভাইড করবে। কি প্রোভাইড করবে? লার্নিং অ্যাক্টিভিটি। লার্নিং অ্যাক্টিভিটি মানে শিক্ষণীয় বিভিন্ন কাজ।
হতে পারে কুইজ প্রতিযোগিতা, হতে পারে ছবি আঁকার ক্লাস, হতে পারে নাচের ক্লাস, অর্থাৎ এগুলো সবই লার্নিং অ্যাক্টিভিটি। তাহলে একজন শিক্ষক হিসেবে তুমি কি করবে, ওই সমস্ত শিক্ষার্থীদের বিভিন্ন লার্নিং অ্যাক্টিভিটি প্রদান করবে অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, কিসের ভিত্তিতে, তাদের বাস্তব বা তাদের যে বাহ্যিক তারা দৈনন্দিন জীবনে যেগুলো ব্যবহার করছে সেগুলোর উপর ভিত্তি করে। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স মানে তাদের দৈনন্দিন রিয়েল লাইফ সিচুয়েশন বা বাস্তব জীবনের সঙ্গে যেগুলো কানেক্ট রয়েছে সেগুলোর উপর ভিত্তি করে তাদেরকে টু পিউপিলস, শিক্ষার্থীদেরকে অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাবিলিটি অ্যান্ড রিকোয়ারমেন্ট, শিক্ষার্থীদের চাহিদা, রিকোয়ারমেন্ট মানে কি চাহিদা, অ্যান্ড অ্যাবিলিটি মানে ক্ষমতা, তাদের চাহিদা এবং ক্ষমতা অনুযায়ী একজন শিক্ষক তাদেরকে বিভিন্ন ধরনের টিচিং অ্যাক্টিভিটি প্রদান করবে। ক্লিয়ার? বলো, এই পেশাতে কারো প্রবলেম এবার জানাও। কারো প্রবলেম? না স্যার, ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, চলো এখন সবই বুঝতে পারো, পরীক্ষা গিয়ে আর বুঝতে পারো না। দেখো, স্যার, পরীক্ষায় যদি এইরকমই কোশ্চেন দেয় কি করে বুঝবো বলুন? হ্যাঁ ইভিএসটা সত্যি একটু কঠিন ছিল, বাকিগুলো মোটামুটি ভালোই ছিল কোশ্চেন, দেখেছি আমি। ইভিএসটা সত্যি কঠিন ছিল। চলো দেখো, এর ওই লেভেলের কোশ্চেন প্র্যাকটিস করবে, মানে অনেক কঠিন কঠিন, চলো সব বেড়ে যাবে। দেখো তারপর কি বলছে, দেখো টিচার অলসো ডিজাইন, একজন শিক্ষকের কাজ কি, টিচার অলসো ডিজাইন করবেন। ডিজাইন মানে কি, যে কোনো কিছু পরিকল্পনা করা, নির্মাণ করা মানে ডিজাইন করা। দ্য টিচার অলসো ডিজাইন ইন্ডিভিজুয়ালাইজ এডুকেশনাল প্রোগ্রাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই, ঠিক আছে, পরীক্ষায় খুব আসে, সিটেটে, সিটেটে খুবই আসে এইখান থেকে পরীক্ষায়। ইন্ডিভিজুয়ালাইজ এডুকেশনাল প্রোগ্রাম মানে রিমিডিয়াল ক্লাসরুমে একজন শিক্ষক হিসেবে আপনি কিভাবে পড়াবেন, তাহলে আনসার হবে কি ইন্ডিভিজুয়ালাইজ এডুকেশনাল প্রোগ্রাম। ইন্ডিভিজুয়ালাইজ এডুকেশনাল প্রোগ্রাম মানে কি, এই যে আমি বারবার বললাম প্রত্যেককে আলাদা আলাদা ভাবে গুরুত্ব দিতে হবে, প্রত্যেকের অ্যাবিলিটি গুলোকে তোমাকে জানতে হবে, কার কি চাহিদা আছে সেগুলোকে বুঝতে হবে, এবং প্রত্যেকের জন্য তোমাকে লেসন প্ল্যান বানাতে হবে। এটাকেই বলছে কি ইন্ডিভিজুয়ালাইজ এডুকেশনাল প্রোগ্রাম with intensive remedial support to help pupil consolidate their basic knowledge in different subjects, master the learning method, strengthen their confidence and enhance their effectiveness of the learning। একই জিনিস আছে, আমি একবার মানেটা বলে দিই তাহলে বুঝতে সুবিধা হয় তোমাদের। দেখো প্রথম থেকে মানেটা বলে দিই, যেগুলো বারবার বলছি ওইগুলো লেখা আছে। দেখো এখানে বলছে দ্য টিচার অলসো ডিজাইন, একজন টিচার কি করবে, ডিজাইন করবেন। কি ডিজাইন করবে, ইন্ডিভিজুয়ালাইজ এডুকেশনাল প্রোগ্রাম মানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা শিক্ষণ পদ্ধতি অবলম্বন করবেন। উইথ ইন্টেনসিভ রিমিডিয়াল সাপোর্ট, কিসের সাহায্য নিয়ে, ইন্টেনসিভ, ইন্টেনসিভ মানে ব্যাপক, গভীরভাবে, মানে রিমিডিয়াল সাপোর্ট মানে যাতে শিক্ষার্থীদের ভুলগুলো সংশোধন হয়। রিমিডিয়াল মানে সংশোধনীমূলক সাপোর্টের মানে ব্যবহার করে। এখানে রিমিডিয়াল সাপোর্ট বলতে হতে পারে এলটিএম, টিএলএম যেটা আমরা বলি, বিভিন্ন চার্ট, পোস্টার, এগুলো বলা যেতে পারে। টু হেল্প পিউপিল কনসলিডেট দেয়ার বেসিক নলেজ ইন ডিফারেন্ট সাবজেক্ট, কি করতে হবে, যে শিক্ষার্থীদের যে বিভিন্ন সাবজেক্ট রয়েছে, যদি বিভিন্ন সাবজেক্টে তাদের যে দুর্বলতাগুলো রয়েছে সেগুলো দূর করতে হবে এবং তাদের বেসিক নলেজকে গড়ে তুলতে হবে, অর্থাৎ সাধারণ যে কনসেপ্ট সেটাকে তোমাকে গড়ে তুলতে হবে। অ্যান্ড মাস্টার দেয়ার লার্নিং মেথড, এবং ধীরে ধীরে তাদেরকে কি করতে হবে, সেই বিষয়গুলির প্রতি তাদেরকে দক্ষ করে তুলতে হবে। প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে তাদের বেসিক নলেজ প্রোভাইড করতে হবে, তারপর ধীরে ধীরে তোমাকে মাস্টার করে তুলতে হবে ওই প্রত্যেকটা সাবজেক্টের প্রতি, এবং তাদের স্ট্রেংথেন মানে কি, শক্তিশালী করা, স্ট্রেংথেন মানে শক্তিশালী করা দেয়ার কনফিডেন্স। তাহলে প্রত্যেকটা শিক্ষার্থী যারা হীনমন্যতায় ভুগছিল তাদেরকে তোমাকে কি করতে হবে, তাদের কনফিডেন্সকে বাড়িয়ে তুলতে হবে। অ্যান্ড ইনহ্যান্স দ্য ইফেক্টিভনেস অফ লার্নিং, এবং তোমার শিক্ষণ পদ্ধতিকে আরো বেশি শিক্ষার্থীদের কাছে কার্যকরী করে তুলতে হবে, এটা হচ্ছে মানে। ওকে, তারপর নেক্সট দেখো, নেক্সট বলছে দ্য টিচার শুড প্রোভাইড এ সিস্টেমেটিক ট্রেনিং টু ডেভেলপ পিপল জেনেরিক স্কিল। তাহলে এখানে কি করবেন, এ টিচার শুড প্রোভাইড এ সিস্টেমেটিক ট্রেনিং, একজন শিক্ষক শিক্ষার্থীদের কি করবেন, সিস্টেমেটিক ট্রেনিং। সিস্টেমেটিক মানে কি, পরপর, মানে একটা ক্রম অনুযায়ী, মানে এলোমেলো ভাবে না। আজকে এটা পড়ালাম, আমি যেমন আজকে তোমাদের রিমিডিয়াল টিচিং পড়াচ্ছি, নিশ্চয়ই কাল আমি তোমাদের রাইটিং স্কিল পড়াবো না, কারণ আমি রিমিডিয়াল টিচিংটা পড়াবো, পড়ানোর পরে এর উপরে যতগুলো এমসিকিউ হয় সেগুলো প্র্যাকটিস করবো, তারপরে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হবে,
তারপর আমি অন্য টপিক ধরবো। এটা কি বলছে সিস্টেমেটিক। তাহলে এখানে শিক্ষক কি করবেন, তাদেরকে সিস্টেমেটিক ট্রেনিং প্রোভাইড করবেন টু ডেভেলপ, কি করতে, তাদের ডেভেলপ করতে বা বিকাশ ঘটাতে শিক্ষার্থীর জেনেরিক স্কিল। জেনেরিক স্কিল মানে কি, সাধারণ দক্ষতা। তাহলে প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে সাধারণ কিছু দক্ষতা রয়েছে, সেই দক্ষতাগুলোকে বাড়িয়ে তুলতে হবে। ইনক্লুডিং কি কি দক্ষতা, তাহলে জেনারিক স্কিল কোনগুলো দেখো, বলছে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। ইন্টারপার্সোনাল রিলেশনশিপ মানে বোঝো, ধরো তোমার ক্লাসরুমে কিছু শিক্ষার্থী রয়েছে, সে তো ভালো পড়াশোনা পারেও না, সে কিন্তু অন্যান্য ছেলেমেয়েদের সঙ্গে মিশে না, অন্যদের সঙ্গে কথা বলে না। আমি মানলাম তার বুদ্ধি কম, সে পড়াশোনা করে না বা সে পড়াশোনা পারে না, তার মানে কি এটা যে সে তার বন্ধু বান্ধবীদের সঙ্গে খেলা করবে না, মিশবে না, কথা বলবে না? অনেকে আছে না, তারা সবসময় একা থাকতে চায়। তাহলে তোমার প্রথম কাজ কি, তাদের যে জেনারিক স্কিল সেটাকে ডেভেলপ ঘটাতে হবে, সেটা ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। তাহলে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ মানে কি, একজনের সঙ্গে আরেকজনের কমিউনিকেশন, একজনের সঙ্গে আরেকজনের ভাব বিনিময়, একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক তৈরি করা, এটাকে বলছে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। তার মধ্যে পড়ছে কমিউনিকেশন, যেটা তোমাদের বললাম। এছাড়া প্রবলেম সলভিং, সেলফ ম্যানেজমেন্ট। দেখবে অনেক শিক্ষার্থী রয়েছে তারা ঠিকঠাক মাথাও আঁচড়ায় না, ঠিকঠাক করে তেলও মাখে না, ঠিকঠাক করে প্যান্টও কাচে না। আছে না শিক্ষার্থীরা, দেখবে ক্লাস যখন 5-6 তোমরা দেখবে অনেক শিক্ষার্থী রয়েছে তাদের জামা কাপড়গুলো এতটাই নোংরা, ঠিকঠাক করে মাথাটাও আঁচড়িয়ে আসে না, এরকম আছে। তার মানে সেলফ ম্যানেজমেন্ট তারা করতে পারে না। তাহলে তোমার একজন কাজ কি শিক্ষক হিসাবে তাদের মধ্যে সেলফ ম্যানেজমেন্টকে বাড়িয়ে তোলা, আর শিক্ষার্থীদের প্রবলেম সলভিং থেকে ডেভেলপ করা। তারা জীবনে যদি একটু সমস্যায় পড়ে তারা কিন্তু হতাশায় ভোগে, তাহলে তোমার কাজ কি, যে কোনো সমস্যায় যাতে তারা নিজেকে শক্ত করতে পারে, যে কোনো প্রবলেমকে তারা সমাধান করতে পারে, সেই দিকটা তোমাকে ডেভেলপ ঘটাতে হবে, এটাকে বলছে প্রবলেম সলভিং। আর একটা কি, সেলফ লার্নিং। অনেক শিক্ষার্থী রয়েছে যারা কিন্তু নিজেরা কিন্তু পড়তে পারে না, সেলফ লার্নিং করতে পারে না। তাহলে তুমি একজন শিক্ষক হিসেবে কি করবে, সেলফ লার্নিং তুমি জোর দেবে, যাতে তারা নিজেরা পড়তে পারে। এর জন্য তোমাকে কি করতে হবে, হোমওয়ার্ক দিতে হবে, বিভিন্ন হোম টাস্ক দিতে হবে, যাতে তারা বাড়িতে নিজেরা পড়তে পারে। এন্ড ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং। অনেক শিক্ষার্থী রয়েছে যারা কিন্তু চিন্তা করতে পারে না, যেটা কি হতে পারে সে জানে না, সে জিজ্ঞেস করে, ভাই বল না এটা কি হবে, বলে না। তুমি কিছু একটা বলেছো, সে আর ভাবতেই পারবে না, সে অন্যজনকে জিজ্ঞেস করবে এটা কি হবে বল না, এটা কি হবে বল না, সে কল্পনা করতেই পারে না। তো তোমার প্রথম কাজ যে তার মধ্যে যাতে সে কল্পনা করতে পারে, সেই জন্য তোমাকে পদক্ষেপ নিতে হবে। মানে ছোট ছোট সমস্যা, তার দৈনন্দিন জীবনে বিভিন্ন ছোট ছোট সমস্যা দিতে হবে তাকে। তাহলে সেই সমস্ত সমস্যাগুলো ধীরে ধীরে যখন সে নিজে সমাধান করতে পারবে, তখন তুমি ধীরে ধীরে তোমার যে পাঠনীয় বিষয় বা পঠনীয় বিষয় রয়েছে সেগুলোর সমস্যা তুমি তাদেরকে দেবে। তারপরে বলতে হবে ক্রিয়েটিভিটি। তাহলে শিক্ষার্থীর মধ্যে ক্রিয়েটিভিটি জাগিয়ে তুলতে হবে, শিক্ষার্থীর মধ্যে সৃজনশীলতাকে জাগিয়ে তুলতে হবে। এন্ড দ্য ইউজ অফ ইনফরমেশন টেকনোলজি, এবং কি করতে হবে, বিভিন্ন ইনফরমেশন টেকনোলজি। ইনফরমেশন টেকনোলজি মানে প্রযুক্তিবিদ্যা, যেমন কম্পিউটার, মোবাইল, ইন্টারনেট, ঠিক আছে, এগুলো হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। এইগুলো ক্লাসরুমে ব্যবহার করতে হবে, যাতে শিক্ষার্থীরা এই সমস্ত জিনিসগুলো থেকে সঠিকভাবে শিখতে পারে। ক্লিয়ার? বলো কার বুঝতে প্রবলেম আছে? আর একটু আছে, একটু পড়ে দিয়ে বলবো। দেখো আর একটা বলছে রিমিডিয়াল টিচিং লে দ্য ফাউন্ডেশন ফর পিউপিলস লাইফ লং লার্নিং। তাহলে দেখো একটা প্রশ্ন ভালো করে দেখো তো, যে তোমরা কিন্তু আমাকে দিতে ভালো করে শোনো, রিমিডিয়াল টিচিং কখন করা হয়? 1 মাস অন্তর, 2 মাস অন্তর, 6 মাস অন্তর, সারা বছর জুড়ে বা সারা ক্লাস জুড়ে? প্রশ্নটা তোমরা দেখেছিলে না বিভিন্ন জায়গায়, গ্রুপে গ্রুপে ঘুরছিল পরীক্ষার আগে, মনে পড়ছে? প্রশ্নটা পেয়েছিলে যে রিমিডিয়াল টিচিং কখন দেওয়া হয়, 1 মাস অন্তর, 2 মাস অন্তর, 6 মাস অন্তর, আর সারা ক্লাস ব্যাপী? পেয়েছিলে তোমরা কোশ্চেনটা কোথাও গ্রুপে গ্রুপে ঘুরছিল? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তাহলে অনেকেই 1 মাস বলছিলে, অনেকে 6 মাস বলছিলে। তাহলে এখানে কি বলছে, লাইফ লং লার্নিং। তাহলে রিমিডিয়াল টিচিংটা কি, রিমিডিয়াল টিচিংটা পুরো শিক্ষাবর্ষ জুড়ে হবে। বোঝা গেল? যতদিন তুমি শিখবে ততদিন তোমাকে ভুলগুলো সংশোধন করতে হবে। অর্থাৎ রিমিডিয়াল টিচিং হচ্ছে কি লাইফ লং লার্নিং। এই পয়েন্টগুলো মনে রাখো। যেটা কি করবে, হেল্প দেম, শিক্ষার্থীদেরকে সাহায্য করবে, ডেভেলপ পজিটিভ অ্যাটিটিউড এন্ড ভ্যালু। শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন পজিটিভ অ্যাটিটিউড। পজিটিভ অ্যাটিটিউড মানে কি, যে ইতিবাচক যে অ্যাটিটিউড গুলো রয়েছে, মনোভাব, সেগুলোকে গড়ে তুলবে, যে আমার দ্বারা হবে, আমি পারবো, এটা কিন্তু মনে রাখবে। তোমাদেরকে একটা সিনেমার নাম বলছি, প্রত্যেকে সিনেমাটা দেখবে। এখন তো সামনে পরীক্ষা নেই, সিনেমাটা দেখবে। সিনেমাটার নাম হচ্ছে নতুন সিনেমা, ঠিক আছে, 12 ফেল। ওকে, মনে থাকবে? সিনেমাটার নাম হচ্ছে কি 12 ফেল, এরকম 12 তারা ফেল। এই সিনেমাটা দেখবে। সিনেমাটার স্টোরি হচ্ছে, আমি বলে দিই যে কেন শিক্ষণীয় বিষয়, যে ছেলেটা এমন একটা জায়গা থেকে বিলং করে, সেখানে কিন্তু টুকলি করে পাস, চিটিং করে পাস করে,
ঠিক আছে, সেই জায়গাটা থেকে ছেলেটা কিন্তু এইচএসে ফেল করে, ফেল করার পর কিন্তু সে আইপিএস অফিসার হয়। কিভাবে হলো সেটা তোমাদেরকে শিখতে হবে। এটা কি বলছে, তাহলে এই যে রিমিডিয়াল টিচিং তাকে কি করছে, অ্যাটিটিউড বা ভ্যালুকে বাড়িয়ে তুলছে। এটা হচ্ছে কি, অবশ্যই সিনেমাটা দেখবে, অনেক শিখার বিষয় আছে সিনেমাটা থেকে, দেখে নিবে। ইউটিউবে পাবে না, গুগলে গিয়ে ডাউনলোড করতে পারবা তোমরা। নেক্সট দেখো, নেক্সট বলছে দেখো, দ্য ওয়েল অ্যাজ প্রিপেয়ার দেম ফর ফিউচার স্টাডিজ অ্যান্ড কেরিয়ার। যেটা কি করছে, এই যে রিমিডিয়াল টিচিং, আমি বারবার বলছি রিমিডিয়াল টিচিং মানে তাদের সংশোধন করছে, যেটা তাদের লাইফ লং প্রসেস, যেটা শিক্ষার্থীদের পজিটিভ অ্যাটিটিউডকে ডেভেলপ করছে, তাদের ভুলগুলোকে সংশোধন করছে, আর কি করছে, শিক্ষার্থীদের ফিউচার স্টাডি মানে ভবিষ্যতে তাদের যে পড়াশোনাটা তারা সুন্দর হয় সেই দিকটা ডেভেলপ ঘটাচ্ছে, এছাড়াও তাদের কেরিয়ারকে ডেভেলপ ঘটাচ্ছে। এটা হচ্ছে রিমিডিয়াল টিচিং এর একটা অবজেক্টিভ। বলো, অবজেক্টিভ কারো বুঝতে অসুবিধা হয়েছে? এবার জানাও। অবজেক্টিভে কারো বুঝতে প্রবলেম? ওকে, আর দেবো না এইটুকু পড়বে? এখন অনেক আছে, বলো। হ্যাঁ স্যার দেন। ওকে ঠিক আছে, চলো তাহলে তোমাদের প্রিন্সিপালটা শেষ করে দিই। দেখো, প্রিন্সিপাল মানে কি, নীতি। প্রিন্সিপাল অফ হেল্পিং পিপলস উইথ দ্য লার্নিং ডিফিকাল্টিস। তাহলে শিক্ষার্থীদের যে ভুলগুলো রয়েছে বা তাদের যে সমস্যাগুলো রয়েছে আমরা যে সমাধান করব তার কি কি নীতির উপর ভিত্তি করে, সেই নীতিগুলো আমরা এবার পড়বো। দেখো, ফার্স্ট ফার্স্ট নীতি কি বলছে, টিচিং প্রিপারেশন। তাহলে টিচিং প্রিপারেশন মানে কি, যে ধরো আমাকে তো প্রিপারেশন নিতে হবে, যেমন আমি তোমাদের ক্লাস করাতে আসি, তার মানে কি আমাকে আগে প্রিপারেশন নিতে হয়, আগে আমাকে পিডিএফটা পড়তে হয়, পিডিএফটাতে কোথাও ভুল আছে কিনা আমাকে দেখতে হয়, এটাই তো প্রিপারেশন। তাহলে প্রথম কাজ কি, প্রথম নীতি হচ্ছে টিচিং প্রিপারেশন, মানে তোমাকে একটা লেসন প্ল্যান বানাতে হবে। দেখো লেখা আছে, বিফোর প্রিপেয়ারিং দেয়ার লেসন, মানে কোন একটা লেসন তৈরি করার আগে দ্য টিচার শুড আইডেন্টিফাই দ্য পিপলস ডাইভার্স লার্নিং নিড as soon as possible so that they may design appropriate teaching plan to facilitate pupils effective learning। এবার জিনিসটা বোঝো, আমি প্রত্যেকটা লাইন বলে দেবো। মানে দেখো, এখানে বলছে বিফোর প্রিপেয়ারিং দেয়ার লেসন প্ল্যান। আমরা প্রত্যেকে জানি আধুনিক শিক্ষা ব্যবস্থায় কি বলা হয়েছে, একজন শিক্ষক মহাশয় ক্লাস নেবার আগে সে প্রত্যেকে কি করবে, একটা লেসন প্ল্যান বানাবে। তো লেসন প্ল্যান বানানোর আগে একজন শিক্ষককে প্রথম কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। কি আইডেন্টিফাই করবে, যে পিপলস ডাইভার্স লার্নিং, যে আমার শ্রেণীকক্ষে কোন কোন বৈষম্যের শিক্ষার্থী রয়েছে, তারা কোন কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে সেগুলোকে আমাকে জানতে হবে। কোন কোন শিক্ষার্থী ধনী পরিবার থেকে আসে, আবার কোন কোন শিক্ষার্থী মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসে, আবার কোন কোন শিক্ষার্থী বস্তি থেকে আসে। তাই প্রত্যেকের অ্যাবিলিটি, তাদের ডাইভার্সিটি প্রত্যেককে জানা উচিত তোমার লেসন প্ল্যান করার আগে, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যতটা সম্ভব, সো দ্যাট, যাতে করে, দে মে ডিজাইন, যাতে করে তুমি ডিজাইন করতে পারো বা তৈরি করতে পারো অ্যাপ্রোপ্রিয়েট টিচিং প্ল্যান, যাতে করে তুমি একটা সঠিক লেসন প্ল্যান তৈরি করতে পারো টু ফেসিলিয়েট, ফেসিলিয়েট মানে সাহায্য করতে, কাদেরকে, শিক্ষার্থীদের ইফেক্টিভ লার্নিং। বোঝা গেল? তাহলে টিচিং প্রিপারেশন মানে হচ্ছে একজন শিক্ষক হিসাবে তোমার প্রথম কাজ হচ্ছে শিক্ষার্থীদের লেসন প্ল্যান তৈরি করার আগে শিক্ষার্থীরা কোন কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, তাদের কোথায় কোথায় দুর্বলতাগুলো রয়েছে, প্রত্যেকটা জিনিস তোমাকে ভালো করে জানতে হবে। জানার পর তুমি একটা লেসন প্ল্যান তৈরি করবে যাতে প্রত্যেকটা শিক্ষার্থী তাদের শিক্ষণটা যথার্থ হয়। এটা হচ্ছে টিচিং প্রিপারেশন। 2 নাম্বার দেখো, 2 নাম্বার কি বলছে, ডিভাইস ভেরিয়াস লার্নিং অ্যাক্টিভিটি। তাহলে কি কি ডিভাইস ব্যবহার করবো দেখো, বলছে দ্যাট the teacher must devise different learning activity with the same teaching objective to develop pupils varied ability and skill in problem solving। জিনিসটা বোঝো। আমার বলছে নসিয়া বলছে আমার জ্বর হয়েছে, আমি ক্লাসটা করতে পারছি না, রেকর্ড ক্লাস পাবো তো স্যার? হ্যাঁ, রেকর্ড ক্লাস তুমি পাবে, তুমি পরে করে নিও, কোনো সমস্যা হবে না, রেকর্ড হচ্ছে ক্লাস। দেখো এখানে কি কি বলছে দেখো, ওকে দেখো এখানে কি বলছে, বলছে টিচার মাস্ট ডিভাইস, ঠিক আছে? তাহলে টিচার মাস্ট ডিভাইস ডিফারেন্ট লার্নিং অ্যাক্টিভিটি, এখানে কি করবে, শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের লার্নিং অ্যাক্টিভিটি। আমি তোমাদেরকে বললাম লার্নিং অ্যাক্টিভিটি মানে হতে পারে কি, নাচের মাধ্যমে, ছড়ার মাধ্যমে, আবৃত্তির মাধ্যমে, গল্পের মাধ্যমে, বিভিন্ন এলটিএম এর মাধ্যমে পড়াবো,
এটা বলছে কি লার্নিং অ্যাক্টিভিটি উইথ দ্য সেম টিচিং অবজেক্টিভ। প্রত্যেকের কিন্তু একটাই লক্ষ্য থাকবে, আমি তাকে জিনিসটা শেখাবো। লক্ষ্য কিন্তু সবার এক, কিন্তু আমার মেথডটা, আমার যে টিচিং স্ট্র্যাটেজিটা সেটা কিন্তু আলাদা হবে, কারণ প্রত্যেকের আলাদা আলাদা চাহিদা রয়েছে। টু ডেভেলপ পিউপিলস ভ্যারিয়েড অ্যাবিলিটি, যাতে প্রত্যেকটা শিক্ষার্থীর অ্যাবিলিটি হয়। যেমন আমি বোঝো, আমি একটা গল্প মানে উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে। ধরো তোমার ক্লাসের শিক্ষার্থী রয়েছে, একজন শিক্ষার্থী অঙ্কে খুব ভালো, একজন শিক্ষার্থী নাচে খুব ভালো, একজন শিক্ষার্থী হচ্ছে তোমার ধরো ক্রিকেট খেলা ভালো, আর একজন শিক্ষার্থী ফুটবল খেলায় ভালো। তো তোমার লক্ষ্য কি? তোমার লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীরা যাতে সুশিক্ষা পেয়ে ভবিষ্যৎ জীবনে কর্ম পায়, একটা চাকরি পায়, এটাই তোমার লক্ষ্য। তাহলে তোমার কাজ কি? যে শিক্ষার্থী গানে ভালো তাকে গানের দিকে ঝোঁক দেওয়া, যে শিক্ষার্থী নাচে ভালো তাকে নাচের দিকে মনোযোগ দিতে বলা, আর যে শিক্ষার্থী ক্রিকেট খেলা ভালো তাকে ক্রিকেট খেলার প্রতি মনোযোগ দিতে বলা, যাতে সে তার নিজের কেরিয়ারটা ক্রিকেটের উপর গড়ে তুলতে পারে, যাতে সে তার নিজের কেরিয়ারটা গানের প্রতি গড়ে তুলতে পারে। এটা কি প্রত্যেকের কিন্তু সেম লক্ষ্য, আমার কেরিয়ার বিল্ড আপ করা, আমার নিজের পায়ে দাঁড়ানো, কিন্তু আমার স্ট্র্যাটেজি আলাদা আলাদা। এটাকেই বলছে কি ডিভাইস ভেরিয়াস লার্নিং অ্যাক্টিভিটি। ক্লিয়ার হচ্ছে এবার? কারো প্রবলেম? আমি খুবই আস্তে আস্তে পড়াচ্ছি আর তোমাদেরকে জিজ্ঞাসা করে পড়াচ্ছি, প্রবলেম হলে অবশ্যই বলবে। বলো। না স্যার, প্রবলেম নেই। চলো নেক্সট দেখো, ইট ইজ মোর ইফেক্টিভ ফর টিচার্স টু অ্যাডপ্ট a series of relevant and simple teaching activity than assigning on long teaching activity। তাহলে বোঝো, তাহলে এখানে বলছে একজন শিক্ষকের কি কাজ? ইট ইজ মোর ইফেক্টিভ, এটি সব থেকে ভালো। ফর টিচার, একজন শিক্ষকের কাছে এটা সব থেকে ভালো। কোনটি ভালো? টু অ্যাডপ্ট, অ্যাডপ্ট মানে কি গ্রহণ করা, এ সিরিজ অফ রিলিভেন্ট অ্যান্ড সিম্পল টিচিং অ্যাক্টিভিটি। তাহলে কি করতে হবে? যে সমস্ত শিক্ষার্থীরা পিছিয়ে রয়েছে তাদের জন্য তোমাকে সিম্পল টিচিং অ্যাক্টিভিটি গুলো নিতে হবে। এমন কিছু তুমি অ্যাক্টিভিটি নিলে না যেগুলো শিক্ষার্থীরা পারবে না, তাহলে তোমাকে কি করতে হবে? সহজ সহজ জিনিস নিতে হবে, যাতে তারা ধীরে ধীরে কঠিনের দিকে এগোতে পারে, এটাই বলা হয়েছে। আর তোমার যে পঠনীয় বিষয়টা হবে সেটা কিন্তু ছোট ছোট হবে, যে একদিনেই তুমি একদম পুরো জিনিসটা পড়িয়ে দিলে এটা করা যাবে না। বলছে দেখো, দেন অ্যাসাইনিং ওয়ান লং টিচিং অ্যাক্টিভিটি, লং টিচিং অ্যাক্টিভিটি করা যাবে না, মানে বৃহৎ পড়াবো আমি এটা নয়, ছোট ছোট অংশে ভাগ করে তোমাকে শিক্ষার্থী পড়াতে হবে, যাতে শিক্ষার্থীরা বুঝতে পারে। তারপর নেক্সট দেখো, ওকে দেখো নেক্সট বলছে টিচিং অ্যাপ্রোচ। অ্যাপ্রোচ মানে কিভাবে তুমি পড়াবে, ঠিক আছে? তোমার পড়ানোর ধরনটা কি হবে? বলছে দেখো, দ্য টিচার শুড গিভ এ কনক্রিট অ্যান্ড ভ্যালুয়েবল এক্সাম্পল বিফোর proceeding to abstract concept to by a simple and easy step at a place in line with the learning ability of the pupil। জিনিসটা বোঝো কি বলতে চাইছে? বলছে দ্য টিচার শুড গিভ কনক্রিট, একজন শিক্ষকের উচিত কি? উচিত গিভ মানে দেওয়া, কনক্রিট মানে কি? মূর্ত। তাহলে শিক্ষার্থীদেরকে কি করতে হবে? মূর্ত উদাহরণ দিতে হবে। মূর্ত উদাহরণ, এক্সাম্পল মানে উদাহরণ। তাহলে কনক্রিট এবং ভ্যালুয়েবল মানে মূল্যবান, তাহলে তাদেরকে মূর্ত এবং মূল্যবান কিন্তু বিভিন্ন উদাহরণ দিতে হবে। বিফোর প্রসিডিং টু অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, তাদেরকে বিভিন্ন বিমূর্ত জিনিস পড়ানোর আগে, বিমূর্ত জিনিস পড়ানোর আগে তাদেরকে বিভিন্ন মূর্ত জিনিসগুলোকে তাদেরকে বোঝাতে হবে। বাই ওয়ে অর সিম্পল অ্যান্ড ইজি স্টেপ, কিভাবে পড়াবে? তাদেরকে সহজ সরল ভাবে, ঠিক আছে? সহজ এবং ইজি ভাবে কিন্তু তাদেরকে পড়াতে হবে, ঠিক আছে? এবং তাদের যে লার্নিং ডিফিকাল্টি গুলো রয়েছে সেগুলো দূর করতে হবে এবং লার্নিং অ্যাবিলিটি গুলোকে বাড়িয়ে তুলতে হবে। এটাই হচ্ছে তোমার প্রথম অ্যাপ্রোচ। তাহলে একজন শিক্ষক হিসেবে তোমার অ্যাপ্রোচ কি? একজন শিক্ষক হিসেবে তোমার প্রধান অ্যাপ্রোচ হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে যে সমস্ত মানে ভুলগুলো রয়েছে সে ভুলগুলোকে দূর করা এবং তাদেরকে কংক্রিট মানে বাস্তব মূর্ত জিনিসগুলোকে তুলে ধরতে হবে এবং তাদেরকে ধীরে ধীরে কংক্রিট থেকে অ্যাবস্ট্রাক্টের দিকে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে তোমার টিচিং অ্যাপ্রোচ, মানে মূর্ত থেকে বিমূর্ত, সহজ থেকে কঠিন, এটা হচ্ছে প্রধান অ্যাপ্রোচ তোমার। মুদ্রা কথা। 2 নাম্বার কি বলছে দেখো, দ্য টিচার্স মে টিচ নিউ কনসেপ্ট ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভ বাই ভেরিয়াস অ্যাপ্রোচ সো দ্যাট পিউপিলস ক্যান গ্র্যাস্প দ্য আইডিয়া থ্রু মিনিংফুল অ্যান্ড রেসপেক্ট ইলাস্ট্রেশন। এটার মানে কি দেখো, বলছে দ্য টিচার্স মে টিচ নিউ কনসেপ্ট, একজন শিক্ষকের উচিত কি করবে? নিউ কনসেপ্ট
মানে কোনো একটা নতুন কনসেপ্ট পড়াবেন, ফ্রম কি থেকে পড়াবেন? ডিফারেন্ট পার্সপেক্টিভ, বিভিন্ন দিক থেকে। ধরো আমি তোমাদেরকে কোনো একটা নতুন টপিক পড়াচ্ছি, সেই টপিকটা পড়ানোর জন্য আমাকে কি করতে হবে? বিভিন্ন টপিক থেকে আমাকে উদাহরণ নিতে হবে, বিভিন্ন টপিক থেকে আমাকে প্রাসঙ্গিককে টেনে আনতে হবে, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী নতুন টপিকটা যে পড়ছে তারা যাতে ফিল না করে, তারা যাতে বুঝতে পারে যে আগের টপিক থেকে আমি কিছু না কিছু পড়ছি। এটাই বলছে কি, যে ডিফার ফ্রম দ্য পার্সপেক্টিভ ফ্রম দ্য ভেরিয়াস অ্যাপ্রোচ, সো দ্যাট, যাতে করে দ্য পিউপিলস ক্যান গ্র্যাপস, যাতে করে শিক্ষার্থীরা ধরতে পারে, গ্র্যাপস মানে ধরতে পারে, দ্য আইডিয়া থ্রু, ওই যে নতুন জিনিসটা যে পড়াচ্ছ তার যে মানে, তার যে আইডিয়া তারা কি করতে পারে? অ্যাচিভ করতে পারে। কিসের মাধ্যমে? থ্রু মানে মাধ্যমে। কিসের মাধ্যমে? মিনিং, অর্থপূর্ণ ভাবে। অ্যান্ড রিপিটেড ইলাস্ট্রেশন, একটা জিনিস শুধু একই উদাহরণ বারবার দিতে হবে। তাহলে উদাহরণটা যখন আমি বারবার দিব তখন কিন্তু সেই উদাহরণটা শিক্ষার্থীদের মনে কিন্তু গেঁথে যাবে। এটা কি বলছে? টিচিং অ্যাপ্রোচ। ওকে, নেক্সট দেখো, নেক্সট বলছে প্রোভাইড ক্লিয়ার ইনস্ট্রাকশন। Pupils with learning difficulties are less competent in the understanding written. দেখো, যে সমস্ত শিক্ষার্থীরা পিছিয়ে আছে, যে সমস্ত শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থী থেকে পিছিয়ে, তারা দেখবে লিখিত কোনো জিনিস অতটা বুঝতে পারে না, কিন্তু একজন শিক্ষক মহাশয় যদি তাদেরকে ভালো করে সুন্দরভাবে বুঝিয়ে দেয়, ক্লিয়ার করে ইনস্ট্রাকশন দেয়, তাহলে কিন্তু শিক্ষার্থীরা ইজিলি সেই জিনিসটা বুঝতে পারে। এটাই বলা হয়েছে। তাহলে একজন শিক্ষক হিসেবে তুমি কি করবে? যে সমস্ত শিক্ষার্থীদের ডিফিকাল্টি রয়েছে তাদেরকে তুমি কি করবে? ক্লিয়ার ইনস্ট্রাকশন দেবে। ক্লিয়ার ইনস্ট্রাকশন। ক্লিয়ার হচ্ছে সবার? বলো, কার প্রবলেম? বলো, কার প্রবলেম? ওকে, ওকে, একটু ওয়েট করো। আর কত পেজ আছে দেখে নি, একদিনে শেষ করা যাবে না, কারণ অনেকে নতুন স্টুডেন্ট আছে। হ্যাঁ, তোমরা পুরনো আছো, অনেকে নতুন আছে, দেখে নিন, দাঁড়াও। আর একদিন করালে পুরোটা কনসেপ্টটা ক্লিয়ার হবে। হ্যাঁ, বেশি নেই, ঠিক আছে। শোনো, এই পর্যন্ত তোমরা পড়ে রাখো, 4 পর্যন্ত পড়ালাম, এটা পড়ে রাখবে, আমি পিডিএফ দিচ্ছি। কালকে তোমাদেরকে আর একটু পড়ে দিই। এটা দেখো, বলছে দেয়ারফর টিচার শুড গিভ পিউপিল শর্ট অ্যান্ড ক্লিয়ার ইনস্ট্রাকশন। সেই জন্য কি করবেন একজন শিক্ষক হিসাবে? তোমার প্রধান কাজ হচ্ছে কি শিক্ষার্থীদের শর্ট, শর্ট মানে ছোট ছোট আকারে, এবং ক্লিয়ার ইনস্ট্রাকশন মানে একদম স্বচ্ছভাবে পরিষ্কারভাবে তাদেরকে কিছু বলবে। টু অ্যাভয়েড কনফিউশন, যাতে কোনো শিক্ষার্থী কোনোভাবে কনফিউশন না হয়। দে মাস্ট এক্সপ্লেন ক্লিয়ারলি দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ইচ লার্নিং অ্যাক্টিভিটি, এবং তুমি যে শিক্ষার্থীদেরকে যে অ্যাক্টিভিটি গুলো দিচ্ছ ক্লাসরুমে, প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে তুমি কি করবে? ক্লিয়ার করে সুন্দরভাবে পরিষ্কার করে তাদেরকে বুঝিয়ে দেবে, যাতে কোনো শিক্ষার্থী ওই জিনিসটা নিয়ে কনফিউশন না হয়। জিনিসটা ক্লিয়ার? এটা হচ্ছে তোমার কাজ। এই পর্যন্ত আজকে থাকলো, তো বাকিটা কিন্তু কালকে করাবো, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, তারপরে এমসিকিউ করালে হয়ে যাবে। বলো, আজকের পড়াতে কারো অসুবিধা, বুঝতে প্রবলেম? বলো। ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024কে লক্ষ্য করে আমাদের কিন্তু ফাউন্ডেশন ব্যাচ অলরেডি স্টার্ট হয়েছে, যেটার ক্লাস আমাদের স্টার্ট হয়েছে 1 জানুয়ারি থেকে। কিন্তু ক্লাস স্টার্ট হয়েছে, রেগুলার কিন্তু লাইভ ক্লাস হচ্ছে টিচমিট অ্যাপের মাধ্যমে। তো তোমরা যারা 2024 প্রাইমারি টেটকে নিয়ে এগিয়ে যেতে চাইছো, তারা কিন্তু আমাদের ফাউন্ডেশন ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এখানে প্রাইমারি তার সঙ্গে সঙ্গে আপার প্রাইমারি দুটোই পড়ানো হচ্ছে, অর্থাৎ একটা কোর্সে অ্যাডমিশন নিলে কিন্তু তোমরা দুটো ক্লাসই করতে পারবে। একদম মানে খুবই কম মূল্য রয়েছে, খুবই কম মান্থলি ফিজ রয়েছে, মাত্র 85, মাত্র 85 টাকা তোমাদের ফিজ রয়েছে। অর্থাৎ তোমাদের টোটাল 1 বছরে 1000 টাকা ফিজ পেমেন্ট করতে হবে, ঠিক আছে, 4টে ইনস্টলমেন্টে। এখানে তোমাদের রেগুলার লাইভ ক্লাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং টপিক ওয়াইজ তোমাদের মক টেস্ট থাকছে, এবং প্রত্যেকটি রাজ্যের বিগত বছরে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে অ্যানালাইসিস করা হবে। আর এবার যে লেভেলের প্রশ্ন কঠিন এসেছে সেই লেভেলেরই তোমাদেরকে কোশ্চেন তৈরি করে প্র্যাকটিস করানো হবে, যাতে তোমাদের প্রিপারেশনের কোনো প্রবলেম না হয়। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে তোমাদের নামটা রেজিস্টার করে নাও। আর তোমরা যদি মনে করো যে ক্লাস করার আগে ডেমো ক্লাস করবে, তবুও তোমরা ডেমো ক্লাস করতে পারো। তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদেরকে সমস্ত প্রসেস বলে দেবো।